মম, তুমি ওকে জিজ্ঞেস করো ও কোন সাহসে আর কেন করেছে। সকালের এমন ঘটনা জানার পর মমতা বেগমের এই ভীষণ হাসি পেয়েছিল। ইনফ্যাক্ট এখনো গা ঝাড়া দিয়ে ঠোঁট চেপে ভেতরে ভেতরে হাসছেন তিনি। কিন্তু এটা কোনোভাবেই যেন ছেলের দৃষ্টিগোচর না হয়, তাই তিনি গম্ভীর রাগ নিয়ে মেয়েদেরকে বললেন, তোমরা উপরে গিয়ে পড়তে বসো, সামনে পরীক্ষা, একটুও সময় নষ্ট করলে চলবে না। আমি খাবার রেডি করে ডেকে নিব। মায়ের কথা মতো রুবি রুনা উপরে চলে যায় নিজেদের রুমে। মায়ের উপর একটা কথা বলারও সাহস নেই দুই মেয়ের, তাই মা যা বলল সহজে মেনে নিল, যদিও তারা এখন এখানে একটু থাকতে চেয়েছিল। রুবি রুনা উপরে চলে গেলে মমতা বেগম ছেলেকে বলল, এবার বলো রাফি, তুমি কি বলতে চাইছো? মম, তুমি ওকে বলতে বলো ও কেন এটা করেছে। টুসির হাতের বাহু আলতো হাতে ধরে মমতা বেগম তার সামনে এনে বলল, বলো তো মা, এটা তুমি কেন করেছো? আর না করলেও বলো যে এটা তুমি করনি। তবে হ্যাঁ, যা বলবে সত্য বলবে। ও শাশুড়ি, এই বরটা না খুব পচা। আমার এমন বর চাই না গো। হ্যাঁ, তোমার বর হবার জন্য আমি তো লাফাচ্ছি। তেড়ে এসে রাফি বলল, রাফি, আমি কথা বলছি তো ওর সাথে, আমাকে কথা বলতে দাও আগে। পাগল মেয়ে, বর কখনো পচা হয় নাকি? আচ্ছা, কি করেছে রাফি তোমার সাথে যে তুমি এটা করলে? জানো শাশুড়ি, এই পচা বরটা কাল রাতে আপুদের সাথে বসে সারা রাত লুডো খেলছে। আমাকে একটুও খেলতে ডাকেনি। আমি কতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে কেঁদেছিলাম, তবুও খেলতে দেয়নি। আবার আমাকে চোখও রাঙিয়েছে জানো, তবু আমি দাঁড়িয়েছিলাম, তাও একবার খেলতে ডাকেনি। আবার সাদা দাঁত বের করে হাসছিল আমাকে দেখিয়ে দেখিয়ে। তাই কাগজ পুড়িয়ে ঘর ঝাড়ু দিয়ে সেই কালি আর ময়লা এক করে ওনার পেস্টে মিশিয়েছি। এবার থেকে আমাকে না নিয়ে খেললেও আমাকে শুনিয়ে শুনিয়ে ওই কালা দাঁত বের করে আর হাসতে পারবে না। ঠিক করেছি না বলো? মমতা বেগমের চোখ ছানা বাড়া হয়ে যায়। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, তাকে খেলতে নেয়নি বলে কি কাণ্ডই না ঘটালো ভাবা যায়। রাফির পেটের ভিতর সবকিছু দলা পাকিয়ে বমি আসার উপক্রম হলো। সে সব ঝাড়ু দেওয়া ময়লা আর কাগজের কালি দিয়ে ব্রাশ করছিল। ভাবতেই বমিতে তার সারা শরীর কাটা দিয়ে উঠছে। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রাফি খ্যাপাটে বাঘের মতো বলে উঠল, তোমাকে তো আজ আমি মেরেই ফেলবো। কেন কেন মারবে তুমি ওকে? মম, তুমি বলছো এ কথা, শুনলে না ও কি বললো? শুনেছি। মম, কি বলতে চাইছো তুমি? কাল রাতে তুমি যা করেছো। সোজা সাপটা উত্তর দিলেন। মুহূর্তেই রাফি শান্ত হয়ে যায়। কাল রাতে সে কি করেছে তার মম কি করে জানলো? অন্য কারোর তো জানার কথা নয়, তাহলে তার মম কিভাবে জানবে? মেয়েটা কি তাহলে জেগেছিল? না না, তা কি করে সম্ভব? সে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল। একটুর জন্য তো মনে হয়নি মেয়েটা জেগেছিল। বাচ্চার মতো হতে পারলে না, কিন্তু ভয়ঙ্কর বাচ্চা হয়ে দেখিয়ে দিলে তুমি রাফি। কথাটা বেশ রাফির গায়ে লাগিয়ে বললেন মমতা বেগম। প্রতি উত্তরে রাফি মাথা নিচু করে নেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারেনি। অফিস থেকে এসে রাফি কাঁধ থেকে ব্যাগটা রেখে সারাদিনের ক্লান্ত শরীর এলিয়ে দিল বিছানার উপর। অন্য দিনের তুলনায় অফিস জীবনে আজকের দিনটাই তার সবচেয়ে খারাপ গেছে। সকাল সকাল যেই মেয়েটার মুখ দেখে উঠেছে, এর থেকে ভালো দিন আর কিভাবে কাটতে পারে তার? সকালবেলা রাফি যখন দরজা খুলতে যাবে, অমনি ধপাস করে তার পায়ের কাছে কিছু পড়ে ভয় পেয়ে যায় অনেকটা। ভোর থেকে টুসি দরজায় কান পেতে বসে থাকতে থাকতে এক প্রকার ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজা খোলায় সে রাফির পায়ের কাছে ধপাস করে পড়ে যায়। পড়ে কি ঘুম ভেঙে যায় তার। বুঝতে বাকি থাকে না কার পায়ের উপর সে পড়েছে। যদিও রাফি বুঝে গিয়েছে এটা এই মেয়েটার কাজ, তবুও কোথাও একবার মনটা না বলছিল। এবার রাফির গাল চোখ লাল হয়ে কোল কোল করে তাকিয়ে তাকিয়ে থাকতে দেখে ধরফর করে উঠে বসতে গিয়েও আবারও পড়ে যায়। উঠে পালাবে তেমন শক্তিও বা সাহস ঠিক কুলিয়ে উঠতে পারছিল না টুসি। তাই ছোট বাচ্চাদের মতো 2-3 হাঁটু হামড় দিয়ে এগিয়ে এসে ভোর দৌড়টায় সিঁড়ি থেকে নিচে মমতা বেগমের রুমে। ভয়ে কাঁপতে লাগলো টুসি। সিঁড়ি বেয়ে দৌড়ে পালানোর মানে এক প্রকার যুদ্ধ জয় করে নেওয়া টুসির কাছে। হাত পা কাঁপছিল টুসির, তাই মমতা বেগমকে জাপটে ধরে হাঁপাচ্ছিল। পরিস্থিতি সামলাতেই মমতা বেগম টুসিকে আরো জড়িয়ে ধরেন নিজের সাথে। কি হয়েছে মা, এভাবে ভয় পাচ্ছ কেন? কিছু দেখেছো? শাশুড়ি, আমার পচা বরটা না
লাল চোখালা ভূত হয়ে গেছে গো। মানে? তখনই রাফির চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে মমতা বেগম সহ টুসি। উপর থেকে রুবি রুনাও চলে আসে। তারপর যা হয়, উফ! সকালের এমন ঘটনার পর খাবার খেয়ে অফিস করার ইচ্ছেটা মরে গিয়েছিল রাফির। তাই কোনো রকম ফ্রেশ হয়ে অফিস যেতে উদ্যত নিতে বাচ্চা দেয় মমতা বেগম। সকালে খাবার না খেয়ে বাড়ির কেউ এক পাও বের হবে না এমন কড়া নির্দেশ দেন তিনি। সকালের ঘটনার পর রান্না করতে যেমন দেরি হয়েছে, মমতা বেগমের তেমন অফিস যেতেও দেরি হয়েছিল রাফির। ফলস্বরূপ মুভমেন্টের করে অফিসের কাজ করতে লেট। তার ওপর সকালের রাগ মাথায় নিয়ে কাজ করতে গিয়ে সব ফাইল রেডি করতে গিয়ে আরো এলোমেলো হয়ে যায়। খাটুনি দ্বিগুণ বেড়ে যায়। বসের সামনে ঠিকমতো কাজ প্রেজেন্ট করতে না পারে গুটি কতগুলো কথাও শুনতে হয়। একেতে অফিসে দেরি করে আসা, তারপর ফাইল ভুলভাল আনা, পরে সেটা ঠিক করতে গিয়ে আরও কাজে এলোমেলোতা, ঠিক মতো কাজে মনোযোগ না দেওয়া, সব মিলিয়ে রাগটা আরও চওড়া হয় টুসির ওপর। এসব ভাবনার মাঝে মমতা বেগম এসে দাঁড়াতে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে টুসিকে আজ একটু পড়তে দেখাতে। আজ এমনিতেও লেট করে বাসায় এসেছে, তাই কাল থেকে পুরো দমে পড়াই যেন। এক রাশ বিরক্তি নিয়ে রাফি ফ্রেশ হয়ে খাবার খেয়ে টুসির রুমে যায়। রিডিং টেবিলে টুসি আগে থেকেই বসেছিল, নতুন বই দেখছিল। রাফি যেতেই টুসি ভয়ে গলা ভিজি একটু চেপে বসলো। 19 থেকে 20 হলেই যে তার উপর ঝড় আসবে তার আবার শাশুড়ির কাছ থেকে আগেই পেয়েছে সে। কিন্তু দোষ না করে বকা খাবে কেন সে? টিভি সিনেমাতে কত দেখেছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী হয়। জেনে শুনে তো আর এমন অপরাধ করবে না সে, তাহলে তো আল্লাহ ডাবল পাপ দিবে। এক, অন্যায় সহ্য করছে, 2, তার প্রতিবাদও করছে না। তাই সিদ্ধান্ত নিল অপরাধ করলে বকলে সে মেনে নিবে, কিন্তু বিনা দোষে কিছু বললে সেও ছেড়ে দিবে না। রাফি বসতে বসতে তার মায়ের বলা কথাটা একবার মনে করে নিল। পাথর ছুঁইলে পাল্টা ঢিলের আঘাত সহ্য করার ক্ষমতা রাখতে হয়। তাই সে আর এমন কিছু করবে না যাতে তাকে এমন কিছু ফেস করতে হয়। থাকুক এই মেয়েটা তার মতো, সে এতদিন যেভাবে ছিল সে ভাবেই খুশি। রাফি রাতে যা করেছিল মমতা বেগম তা জানলেও বাড়ির সবাই সহ বেমালুম ছিল টুসি। শুধু খেলতে নেয়নি বলে এমন ঘটনা, এমন কাণ্ড করলো। যদি জানতে পারতো রাফি তার জন্য কি ছক কষছিল তাহলে যে কি করতো আল্লাহ মালুম। মেয়েটা না জানলেও ভুল তারও ছিল, তাই সেই ভুলের পাল্টা জবাব হিসেবে টুসির করা কাণ্ড মেনে নিল। বাচ্চা বলে ছেড়ে দিল রাফি। তবে মেয়েটা তার ধারের কাছেও যেন না আসে রাফি এটাই চায়। কিন্তু মায়ের জন্য তার চাওয়াকে বলে দিতে হলো। আপাতত রাগ দমন করে রাফি কিঞ্চিত বিরক্তি নিয়ে চেয়ার টেনে ঠান্ডা সুরে বসে বলল, শোনো মেয়ে, আজ যা করেছো তার জন্য আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। সারাদিন অফিস করে এসে তোমার সাথে বক বক আমি করতে পারবো না। একবার থেকে 2 বারের বেশি বলা আমার পক্ষে সম্ভব নয়। তাই যা বলবো চেষ্টা করবে মাথায় একেবারে সেট করতে। আর সবচেয়ে বড় কথা, বক বক করে আমার মাথা খাবে না। এই যে বর, এই যে বর, আমি আপনার মাথা খাবো কেন? মানুষের মাথা কি খাওয়ার জিনিস হলো? বরং মাছের মাথা, গরুর মাথা, ছাগলের মাথা, হাঁসের মাথা, মুরগির মাথা, এগুলো হলে অন্য কথা। ব্রু কুচকে রাফি বুঝালো সে রেগে যাচ্ছে। এই বর, রেগে যাচ্ছেন কেন আপনি? আমি পড়া বুঝতে না পারলে তো বারবার জিজ্ঞেস করবই। আপনি দেখেননি স্কুলে, কলেজে বা কোথাও পড়তে গেলে যে পড়ায় সে বলে তোমরা কিছু না পারলে বা না বুঝলে বারবার জিজ্ঞেস করবে, আমি বুঝিয়ে দিব। ভাষণ দেওয়ার মতো করে বলল টুসি। বেশি বক বক না করে পড়ায় মনোযোগ দাও, বাঁচাত মেয়ে কোথাকার। চিবিয়ে চিবিয়ে বলল, আমি মোটেও বাচাল নই বর। আশ্রমে সবাই বলেছে আমি খুব ভালো মেয়ে। শাশুড়িও তো বলেছে, রুবি আপু, রুনা আপু, তারাও বলেছিল সেদিন। বিশ্বাস না হলে দাঁড়ান, আমি আপুদের ডেকে আনছি। চেয়ার ছেড়ে উঠতে যাবে তখনই রাফি রাম ধমক দেয়। বসো, স্টুপিড মেয়ে। রাফির ধমকে ভয়ে লাফ দিয়ে বসার বদলে চেয়ার ছেড়ে সরে একটু পিছিয়ে যায় টুসি। স্টুপির যে একটা গালি টুসি খুব ভালো করেই জানে, টিভিতে অনেকবার বলতে শুনেছে সে, তাই ভয় পেলেও একটু রাগকে কাপা কাপা গলায় বলল, বারবার এই মেয়ে, নোংরা মেয়ে, বাচাল মেয়ে, স্টুপিড মেয়ে বলেন কেন আপনি আমাকে? বউ বলতে পারেন না? বউ হয়ে আমি আপনার
শেষের কথাটা জোর দিয়ে বলল টুসি। থাপড়িয়ে আমার বউ হওয়ার স্বাদ মিটিয়ে দেবো একদম। এখনো নাক টিপলে মুখ থেকে দুধ বের হবে, আর আসছে আমার বউ হতে। আমারও শখ নেই আপনার মতো পচা বরের বউ হবার, শুধু শাশুড়ি বিয়ে করিয়েছে বলে। আচ্ছা যান, বউ নাই বা বললেন, নাম ধরেও তো ডাকতে পারেন। মেয়েটার কথায় যুক্তি আছে, মনে মনে বলল রাফি। রাফি বুঝলো তার আসলেই ভুল হয়েছে। মেয়েটার তো একটা নাম আছে, তাহলে সেটা বলি ডাকা উচিত। কিন্তু নিজের ভুল এইটুকু একটা মেয়ের সামনে কিছুতেই স্বীকার করে নিজের পায়ে কুড়াল মারতে পারবে না রাফি, তাই বিদ্রুপ করে বলল, যেই না নাম। বসো এখানে। শেষের কথাটা বেশ ধমক দিয়ে বলল। টুসি ধমক শুনে হালকা কেঁপে উঠল, তারপর ভয়ে আস্তে ধীরে চেয়ার টেনে বসে ভীত চোখে একবার রাফির দিকে তাকিয়ে বই হাতে নাড়তে থাকলো। যদিও টুসির নামটা দুই একবার শুনেছে মায়ের মুখে, তবে নামটা একদম বাজে বিশ্রী টাইপ নাম মনে হলো রাফির কাছে। তবুও প্রশ্ন করলো, নাম কি তোমার? মানে টুসি নাকি অন্য কোনো নাম টাম আছে? আছে আছে বর, একটা আসল নাম আছে। আসল নাম আছে মানে? ইয়ার কি মারছো আমার সাথে? নামের আবার আসল নকল আছে নাকি? আল্লাহ, আপনি জানেন না? ও আপনার নেই বুঝি? ফাজলামি হচ্ছে আমার সাথে, ফাজলামি। তুলে এক আছাড় মেরে দেবো, বেয়াদব কোথাকার। হ্যাঁ, কি জ্বালা রে বাবা। আমি কথা বললেই দেখছি আপনি তেলে বেগুনে জ্বলে উঠছেন। আমি জ্বলে উঠেছি? আমি? তোমার কথাগুলোই এমন, শুনলেই শরীরটা জ্বলে যায়। কথা না বাড়িয়ে এবার বলো তোমার আসল নামটা কি? আমার আসল নাম তুষবা শিকদার। আমার খালামণি আমাকে ছোট করে তুষবা তু আর শিকদারের শি তুষি বলে ডাকতো। তখন আমি ছোট ছিলাম, নামটা আমার খুব ভালো লাগে। এই নাম ছাড়া অন্য নামে ডাকলে আমি শুনতামই না। আমার ছোট ভাই যখন হয়, তারপর কথা বলতে শেখে, তখনও তুষি বলতে পারতো না, তকে ট বলতো তুতলিয়ে। আমাকে আপু না বলে টুসি বলে ডাকতো। তখন আমার আবার টুসি নামটা ভালো লেগে যায়। তখন থেকে আবার আমাকে টুসি নামে না ডাকলে আমি নাকি শুনতামই না। সেখান থেকে আমার নাম হলো টুসি। দাদির মুখে গল্পে শুনেছি এটা। এবার বুঝতে পারলেন আসল নাম আর নকল নাম কি? খোদার কসম, তোমার এই মুখটা এখন বন্ধ না করলে আই জাস্ট কিল ইউ, জাস্ট কিল ইউ। আমি পড়বো না আপনার কাছে, আমি পড়বো না বর, আপনি শুধু শুধু আমাকে বকেন। গেট আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আপনি যান, এটা আমার ঘর। শাশুড়ি এই ঘরটা আমাকে দিয়েছে। রাফির মাথায় এবার যেন আগুন দাও দাও করে জ্বলে উঠল। এই মেয়েটা তার বাড়ি থেকে তাকে বের হয়ে যেতে বলছে। ভাবা যায় কি সাংঘাতিক সাহস এইটুকু একটা মেয়ে। আর কতক্ষণ নিজের রাগ নিয়ন্ত্রণ করা যায় রাফির জানা নেই, তাই দুই হাত দিয়ে নিজের মাথার চুল শক্ত করে চেপে ধরে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাইছে। টুসি ভয়ে চেয়ার থেকে উঠে দুই পা পিছিয়ে যেয়ে দাঁড়ায়, তারপর ঠোঁট পিঞ্চি দিয়ে বলে, রাগ দেখাচ্ছে, আমার ঘর থেকে আমাকেই চলে যেতে বলছে। মনে হচ্ছে এটা নিজের ঘর। আর সহ্য হলো না রাফির। সহ্য করার একটা ধৈর্যের সীমা আছে, সব সীমা অতিক্রম করার জন্য এই মেয়ের একটা বুলি যথেষ্ট। মমতা বেগম আঁচড়ে হাত মুছতে মুছতে উপরে উঠে আসেন। শোবার আগে একবার করে ছেলে মেয়েদের ঘরে উকে দিয়ে যান তিনি। আজ আবার টুসির রুমেও একটু আসবেন, বসবেন বলে সিদ্ধান্ত নেন। ছেলে কেমন পড়ায় তিনি দেখতে চান। রাফি রেগে টেবিলের উপর থেকে বই ছুঁড়ে মারে টুসির পায়ের দিকে। টুসি ভয়ে লাফ দিয়ে দরজার কাছে যেতে মমতা বেগমের সাথে ধাক্কা খায়। ভয়ে মমতা বেগমের পিছে যেয়ে লুকায়। রাফি কে বই ছুটতে ফেলতে দেখে তিনি রেগে যান। কি হয়েছে কি রাফি? ধমক দিয়ে বললেন, মম, তুমি জানো ও আমাকে আমার রুম থেকে বের হতে বলেছে। কত বড় সাহস ওর! আবার খেয়ে আমার পরে আমাকেই বের হয়ে যেতে বলে। অবাক হয়ে যান মমতা বেগম, তবুও পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বললেন, তাই বলে তুমি বই ছুঁড়ে ফেলে দেবে? বুঝিয়ে বললেই তো মেয়েটা বোঝে। আর তুমি এমন কথা কেন বলছো? এটা ভারী অন্যায় করেছো, এর জন্য তোমাকে আমি বকবো। যাও, এখন বইগুলো তুলে টেবিলের ওপর রাখো। রাফির কাছে ক্ষমা চাও, বলো তোমার ভুল হয়েছে আর এমন করবে না। শাশুড়ি সেটা আমি না হয় বলে দিব, কিন্তু বইগুলো আমি তুলবো না। উনি ইচ্ছে করে বইগুলো ফেলেছেন, তাই উনিই তুলবেন। এমনি পড়ে গেলে আমি তুলতাম। দেখেছো মম, তুমি একে পড়াতে বলেছো তুমি আমাকে? আমি পাগল হয়ে যাবো মম,
এর থেকে তুমি বলো আমি পাবনায় হাসতে হাসতে চলে যাচ্ছি। তো ওই মেয়েকে দিয়ে আমাকে পাগল বানিও না প্লিজ। রাফি, আমি বুঝতে পারছি না, এমন ধৈর্য নিয়ে তুমি আগে বাচ্চাদের পড়াতে কিভাবে? মম, ওইগুলো বাচ্চা ছিল, এই মেয়ের মতো বিচ্ছু নয়। পরদিন ঠিক দুপুরে জনি রাফিকে ফোন করে কোনো একটা জরুরি কাজে। ছুটির দিন থাকায় রাফি বাসায় ছিল। জনির সামনাসামনি কথা বলতে চায় রাফির সাথে, তাই ঠিক দুপুরে সোজা চলে আসে রাফিদের বাসায়। জনির সরকারি চাকরি হয়েছে বেশ কিছুদিন যাবত। ছুটির দিন সাধারণত সবাই দেরি করেই ঘুম থেকে ওঠে, জনিও ব্যতিক্রম নয়। ঘুম থেকে দেরি করে উঠায় ঠিক দুপুরে চলে আসে রাফির বাসায়। তবে খালি হাতে আসেনি সে। আসার সময় বড় ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমের বাটি এনেছে সবার জন্য। যেই গরম পড়েছে, দুপুরে আইসক্রিম খেলে মন্দ হয় না, তাই যেই ভাবা সেই কাজ। মমতা বেগমের আজ একটা ব্রিফিং ছিল সকাল 11টায়। তিনি সেখানে যান। ফিরতে দুপুর গড়িয়ে যেতে পারে, আবার বিকালও হতে পারে, কোনো ঠিক নেই। রুবি রুনার সামনে এসএসসি পরীক্ষা এই মাত্র, তারাও কোচিংয়ে থেকে ফিরেছে। কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই জনিকে দেখে খুশি হয়ে যায় রুবি। জনিকে ব্যক্তিগতভাবেই খুব পছন্দ করে তারা দুজন। জনি কখনো খালি হাতে আসে না এই বাড়িতে, মূলত এই একটা ব্যাপার, আর দ্বিতীয়ত বেমালুম তার আইসক্রিম তাদের অনেক পছন্দের জিনিস, এই বিষয়ে অবগত জনি। তাছাড়া জনির একটা দারুণ অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, এই বাসায় দুপুরে জনি যত দিন এসেছে আইসক্রিম এনেছে, আর সন্ধ্যায় আসলে সবার জন্য তাদের পছন্দের তেলেভাজা পেঁয়াজি, সিঙ্গারা, বেগুনি, মোংলাই এসব নিয়ে আসে, কোনোদিন ভোলেনি। মায়ের সামনে রুবি রুনা কারোর সামনে আসে না, কিন্তু জনি আসলে মায়ের বর্তমানে হোক বা অবর্তমানে সেই নিয়ম ভঙ্গ করতে ভোলে না তারা। রুবি এক প্রকার দৌড়ে এসে জনির সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, আপনি এখন এসেছেন? বেশ খুশি হয়ে বলল, চলে আসলাম তো। কেমন আছো তোমরা? তার আগে এটা বলো, তুমি কে, রুবি নাকি রুনা? এখনো বুঝতে পারেন না আপনি? এটা কেমন কথা হলো ভাইয়া? কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, সত্যি তো? আচ্ছা, এই দেখ কান ধরছি, আর ভুল হবে না। আই এম প্রমিস। আবার বলো, তুমি রুবি? কিভাবে বুঝলেন? তোমার অনুনয় দেখে। রুনা হলে এতক্ষণে ছৌ মেরে আইসক্রিমটা আমার হাত থেকে কেড়ে নিয়ে খেতে শুরু করে দিত। টুসি উপর থেকে রেলিং এর কাছে নিচে তাকিয়ে রুবি আপু ও তার বরের বন্ধুকে দেখে উঁচু গলায় বলল, এই যে আমার পচা বরের বন্ধু, আমার বরের মতো আপনিও কি পচা? যদি পচা না হন তাহলে একটু কথা বলতাম। জনি চোখ উল্টে উপরে তাকিয়ে টুসিকে দেখে মুখ চেপে কিঞ্চিত হাসলো। যখন ঠাউর করতে পারলো এইটুকু মেয়ে তার বন্ধুকে পচা বলেছে এবং সেও পচা কিনা জানতে চেয়েছে, তখন আবার উপরে তাকিয়ে হাসতে হাসতে বলল, আমি তোমার পচা বরের মতো ততটা পচা নই, চাইলে যা বলা বলতে পারো। টুসি সিঁড়ি বেয়ে ছলাৎ ছলাৎ পায়ে নিচে নেমে আসে। তার আগে রুনা চটজলদি টুসিকে পাশ কাটিয়ে এসে জনির হাত ধরে আইসক্রিমের প্যাকেটটা নিয়ে বলল, ওহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই আপু, তুমি ওটা কি নিলে গো? আইসক্রিম খাবে তুমি? ও আইসক্রিম মানে মালাই? আমার অনেক পছন্দের, তবে লাল সবুজ আইসক্রিমটা। তুমি জানো আপু, এই আইসক্রিমের লাল রঙের অংশটুকু খেলে জিভা পুরো লাল হয়ে যায়, আবার সবুজ পাশের অংশ খেলেও সবুজ হয়ে যায় জিভা। দারুণ না? ম্যাজিকের মতো। আগে আমরাও অনেক খেতাম এই মালাইটা যখন গ্রামে বেড়াতে যেতাম। এখন তো এমন মালাই পাওয়া যায় না এখানে। তবে এই ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমের স্বাদটা না তোমার মুখে লেগেই থাকবে, দেখে নিও। মুছলেও যাবে না আপু? তুমি সত্যিই বোকা। মোটেও না আপু। জানেন বরের বন্ধু, আমার বরটা না খুব পচা, শুধু বকাবকি করে সারাদিন। আপনাদের সাথেও নিশ্চয়ই করবেই তো। বাড়িতেই যখন সারাদিন বকে, বাইরেও বকবে। বকা ছাড়া উনি আর কিছু পারেনি না, বুঝলেন? এই দেখেন না, আপনি কত ভালো, আপুদের জন্য আইসক্রিম এনেছেন, আপুরা কত মজা করে খাবে। আপু আমাকেও একটু দিও, কিন্তু আমার বরটা আপনার মতো ভালো হলে আপনারটা এখন খেতে হতো না। আমার কত শখ আমার বরটা মালাইয়ের কাগজ ছিঁড়ে আমাকে দেবে, আর আমি লাল অংশটা খেয়ে
জিহ্বা লাল করব আর সে সবুজটাকে সবুজ রং করবে, তারপর দুজন ভূত ভূত খেলবো। খুব মজা হতো না বলেন? আমাকে দেখে সবাই ভয় পেত, আপনিও পেতেন। আমার বরটা এমন হবে জানলে ওনাকে বিয়েই করতাম না। আপনি খুব ভালো মনে হচ্ছে। আমার শাশুড়ি কেন যে আপনার সাথে আমার বিয়ে দিল না? টুসি, তুমি এমন কথা বলছো, মম শুনলে খুব রেগে যাবে কিন্তু। রুবি কিছু বলতে যাবে তার আগেই রাফি সেখানে আসে। টুসির এমন বোকা বোকা কথা শুনে রাফিকে দেখে জনি হাসতে হাসতে বলল, এসেছিলাম তোর সাথে জরুরি কথা বলতে, কিন্তু এখানে এসে যে তোর নামে এত নালিশ শুনতে হবে সেটা ভাবতে পারিনি। আমার নামে? আমার নামে আবার কে নালিশ করবে তোমার কাছে? আচ্ছা, বেচারা বাচ্চা বউটাকে এত কেন বকিস সব সময় বলতো? ভালো করে কথা বলবি, লাল সবুজ মালাই কিনে খাওয়াবি, দুজনে একসাথে মালাই খেয়ে লাল আর সবুজ জিব্বা বানিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করবি, আমরা দেখব আর মন খুলে কমেন্ট করব। তা না, বেচারার কত দিনের শখ বরের সাথে বুদবুদ খেলার, সব বেচতে দিলি রে তুই রাফি, সব বেচতে দিলি। বেচারা কত দুঃখ পাচ্ছে। ইস, আসলে আন্টি কেন যে তোর সাথে বিয়ে না দিয়ে আমার সাথে দিল না, এটাই বুঝতে পারছি না আমি। রাফি বুঝতে পারে টুসি তার বন্ধুর মাথা চিবিয়ে খেয়েছে। রক্তচক্ষু চোখে টুসির দিকে একবার তাকিয়ে কিছুটা শাসালো, যার আগা মাথা টুসি কিছুই বুঝতে পারলো না। রুবি রুনা ভাইয়ের এমন চাহনি ও টিসির তাতে কোনো হেলদোল না দেখে ঠোঁট চেপে হাসতে থাকে দুজন। তারপর যখন বুঝতে পারে রাফি তাদের দিকে তাকিয়ে চোখ রাঙাচ্ছে, ঝটপট সেখান থেকে সরে যায় রুবি রুনা। তখনও টুসি ঠায় দাঁড়িয়ে আছে, ভ্রু কুচকে, ঠোঁট কুচ করে, যেন তার এমন চেহারা দেখে বিপরীত মানুষটি ভয়ে কাঁচুমাচু হয়ে যাবে। এটা দেখে রাফির মেজাজটা বিগড়ে যায়। রুশির দিকে তেড়ে আসতেই জানি খপ করে রুশির হাত ধরে বাধা দেয়। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, দ্বিতীয়বার এমন ভূতের মতো তাকিয়ে থাকতে দেখলে চোখ দুটো জাস্ট তুলে একদম গিলে দিব। ননসেন্স কোথাকার। ইনভিটেশন কার্ড দিতে হবে নাকি এখান থেকে যাওয়ার জন্য? ধমক দিয়ে বলল রাফি। টুসি আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে দৌড়ে সিঁড়ি উপরে, যেন কোনো রাক্ষস তাকে তাড়া করবে সে এক্ষুনি না পালালে। উপরে নিজের রুমের সামনে এসে দরজার পর্দা নিজেকে পেঁচিয়ে মুখটা বের করে নিচের দিকে তাকিয়ে থাকে, কখন আইসক্রিমের জন্য তাকে ডাকবে। টুসির এমনভাবে দৌড় দেখে জনির হাসি দেখে কে। রাফি বেশ বিরক্ত হয় জনির হাসি দেখে, তবুও নিজেকে সংযত করে সোফায় বসতে বসতে রাফি বলল, তারপর বলো কি খবর? ভয় পেয়ে গেছে মনে হয় বেচারা, একটু ফু দিয়ে দিস। কোনো মতে হাসি থামাতে থামাতে বলল, বাজে বোকা বন্ধ করো এবার প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলিস না। শোন, একটা জরুরি কথা আছে যার জন্য এখানে আসা। বলো, শুনছি। বিকালে এক জায়গায় যেতে হবে, বাসা থেকে মেয়ে দেখছে বুঝলি, সবার খুব পছন্দ। মেয়েটা নাকি ম্যাচিওর, দেখতে সুন্দর, উচ্চতা নাকি মাশাল্লাহ, সব দিক থেকে পারফেক্ট। আমাকে নাকি মেয়ের বাবা অফিসে যেয়ে দেখে এসেছে, পছন্দ হয়েছে মা বলল। তাই মা বলল আমি যেন একবার দেখে আসি মেয়েকে। আমার পছন্দ হলেই খুব শীঘ্রই বিয়ের তারিখ ফিক্সড করবে। একা একা তো যাওয়া যায় না, বল? তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি চাই তুই আমার সাথে যাবি। না করতে পারবি না কিন্তু। একে তো ছুটির দিন, তার উপর একসাথে বসে অনেক দিন আড্ডা দেওয়া হয় না। সন্ধ্যায় সবাই ফিরে আসে, এই সুযোগ আর সহজে পাবো না বুঝলি। আসলে আমার কোনো সমস্যা নেই যেতে, বিকেলে যেতে পারবো, নো প্রবলেম, কিন্তু সমস্যা অন্য এক জায়গায়। সন্ধ্যায় একটু বিজি থাকতে হবে, জানিস তো মায়ের বিষয়ে। আরে চিন্তা করিস না, সামান্য বিষয় নিয়ে এত ডেসপারেট হস কেন বলতো? যাবার আগে একটু পড়া দেখিয়ে দিস, এসে পড়া নিয়ে নিবি। এতে করে বাচ্চা মেয়েটা পড়াটাও মুখস্থ করে নিতে পারবে। তোকেও আর বেশি সময় ওর সামনেও থাকতে হবে না, মাথাও গরম হবে না। এটা ঠিক আছে, ওই মেয়েকে আমার জাস্ট সহ্য হচ্ছে না। সামনে আসলেই মনে হয় ওকে আমি জান। থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। সেদিনের পর কেটে গেছে আরো কয়েকটা দিন। রোজ নিয়ম করে টুসিকে সন্ধ্যায় রাফি পড়াতে বসায়। মমতা বেগমও পাশে বসে তাদের পড়া দেখতে থাকে অনেকটা সময়, যার কারণে রাফি চাইলেও বেশি কিছু বলতে পারে না। বাংলা পড়াতে টুসির কোনো অভিযোগ নেই, বেশ আনন্দ সহিত সে পড়া করে। বাদ সাথে ইংরেজি আর অঙ্কতে। ক্লাস 6-এ উঠে কয়েকদিন মাত্র ক্লাস করেছে সে, তার পরপরই তো হঠাৎ তার সাথে সে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। প্রায় 4 মাস
সে নারী সংস্থা আশ্রমে ছিল, পড়াশোনা ছিলই, কিছুই হয়নি সেখানে। যে মেয়েটা ষষ্ঠ শ্রেণী পড়া পেরোতে পারেনি, তার উপর অষ্টম শ্রেণীর পড়া মানে জীবন যুদ্ধ ছাড়া আর কিছুই নয়। ইংরেজিতে কিছু পড়া সে আয়ত্তে আনতে পারলেও অঙ্কের সূত্র প্লাস বীজগণিতের সূত্রগুলো তাকে অনেক প্যারা দিচ্ছে। তার উপর বারবার টুসি পড়া জিজ্ঞেস করলে ছ্যাঁত করে উঠে রাফি, যেন রাফি ফুটন্ত তেল আর টুসি গরম তেলে পড়া বরফের টুকরা। রাফি বারবার বহুবার টুসিকে বীজগণিতের সূত্র পড়াচ্ছে, যাও মুখস্থ করেছে, ঘুলিয়ে ফেলেছে পাটিগণিতের সূত্রগুলো। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। টুসির প্রশ্ন, মাইনাসে মাইনাসে প্লাস হলে প্লাসে প্লাসে কেন মাইনাস হয় না? হাজার পাঁচ বোঝালেও ও ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয় এক প্রকার রাফি। মাথা ব্যথা শুরু হয়েছে তার, তাই রেগে গিয়ে রাফি পড়া ছেড়ে উঠে যায়। কেঁদে দেয় টুসি, সে তো মুখস্থ করেছেই, কিন্তু না বুঝে পড়লে কি কখনো মুখস্থ হয়? মমতা বেগম এটা দেখে টুসিকে অন্যভাবে বোঝানোর জন্য চেষ্টা করে। টুসি কতটুকু বুঝলো কে জানে। মমতা বেগম নিচে চলে যায়, পড়া ছেড়ে উঠে টুসি কিচেনে যায়, কিছু একটা নিয়ে আসে উপরে। রাফি ফার্মেসিতে গেছে, ফার্স্ট এইড বক্স, মাথা ব্যথার কোনো ওষুধ না পেয়ে সোজা ওষুধ আনতে গেছে। এই ফাঁকে টুসি রাফির রুমে যেয়ে কিছু একটা করে। তারপর টুসি হাত ঝাড়তে ঝাড়তে নিজের রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে রাফি গায়ের টি শার্টটা খুলে স্যান্ডো গেঞ্জি ও তার 3/4 প্যান্টটা পরে বিছানার উপর শুয়ে পড়ে টান টান হয়ে। বেশ কিছু সময় পর রাফি বুঝতে পারে তার সাথে কিছু একটা হচ্ছে। রাতে খাবার শেষ করে ওষুধ খেয়ে রাফি গায়ের টি শার্টটা খুলে স্যান্ডো গেঞ্জি আর 3/4 প্যান্ট পরে বিছানার উপর শুয়ে পড়ে টান টান হয়ে। বেশ কিছু সময় পর রাফি বুঝতে পারে তার সাথে কিছু একটা হচ্ছে। হাত দিয়ে নিজের শরীরের অনেকাংশ ঘষতে থাকে। আচমকা পুরো শরীর এমন গরম হওয়ার কারণ বুঝতে পারছে না রাফি। ধূপ করে উঠে বসে সে। গরম নয়, অসম্ভবভাবে পুরো শরীর জ্বলে যাচ্ছে তার। ফট করে বিছানায় ঝেড়ে উঠে চেক করলো বিছানায় কিছু আছে কিনা, কিন্তু কিছুই চোখে পড়লো না। লাল রঙের বিছানার ওপর হালকা ধুলো মনে হলো। এরপর তাই বিছানাটা হাত দিয়ে কিছুটা ঝেড়ে আবার শুয়ে পড়লো। ঘুম আসছে না, কিছুতেই কেমন যেন হচ্ছে তার। মাথা ব্যথাটাও খুব বেশি ঝেঁকে বসেছে। মাথা ব্যথাটা কি এতটাই বেশি হচ্ছে যে এমন অস্বস্তি লাগছে তার? বুঝতে পারছে না। উবুর হয়ে আবারও ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো রাফি। না, এই অসহ্য জলে ওঠা শরীর নিয়ে সে কিছুতেই ঘুমাতে পারবে না। তাই উঠে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটা দিল। এক হাত দিয়ে মুখের পানি উপচে ফেলে টাওয়াল দিয়ে মুখ মুছতেই বুঝতে পারে একইভাবে মুখটাও জ্বলে যাচ্ছে তার। দ্রুত মুখটা লিকুইড কিছু একটা দিয়ে মুখ ধুয়ে ফেললো। একটু আরাম অনুভব করে রাফি মাথাটা পানিতে ভিজিয়ে নেয় একটু। এতে বেশি শান্তি লাগলো কখনো অনুভব করেনি রাফি। তার উপর এভাবে সমস্ত শরীর জ্বলে যাচ্ছে, পানির স্পর্শে বেশ ভালো লাগছে। তাই রাফি এই রাতেই আবার শাওয়ার নেয়। টাওয়েল নিয়ে মাথা মুছতে মুছতে উদম শরীরটা আবার বিছানায় ফেলে দেয়। কিছু সময় পর রাফি আবার বুঝতে পারে তার নিভিয়ে আসা জ্বালা শরীরটা আবারও জ্বলছে। লাফ দিয়ে উঠে বসে রাফি। বিছানার চাদর টেনে থেকে টেনে তুলে ঝাড়া দেয়। সাথে সাথে কিছু গুঁড়ো পড়ে এসে রাফির চোখে মুখে। চোখ দুটো ধূপ করে জ্বলে ওঠে। নাকি কিছুটার তীব্র ঝাঁজ এসে বিধে, সঙ্গে সঙ্গে কাশি শুরু হয়ে যায়। মুখ চেপে কাশতে কাশতে আবার ওয়াশরুমে যেতে চোখে মুখে এলোমেলোভাবে পানি ছিটা দিতে থাকে। বালতিতে রাখা পানি মগ দিয়ে সামনে ঢালতে থাকে নিজের শরীরে। জ্বলতে জ্বলতে শরীরে অনেক অংশ লাল হয়ে গেছে রাফির। বুঝতে বাকি থাকে না রাফির এটা শুকনো মরিচের গুঁড়োর তেজ ছিল। আর এটা কে করেছে? চোখ মুখে হিংস্রতার ভাব ফুটে আসে রাফির। এমন কাজ এই বাড়িতে একমাত্র টুসি ছাড়া আর কেউ করতে পারে না। তাই এমন বদ কাজের জন্য চরম শাস্তি তাকে ভোগ করতে হবে। লাথি দিয়ে বালতি ছিটকে ফেলে দেয়। পরদিন স্কুল শেষ হওয়ার আগেই রুবি রুনা দুজন এক প্রকার স্কুল ফাঁকি দিয়ে বেরিয়েছে। একটা সিএনজি ভাড়া করে সোজা চলে আসে ঢাকা জাগরণী চক্র ফাউন্ডেশন, যেখানে জনি জব করে। নিচতলা দারুণের মাধ্যমে খবর পাঠায় জনিকে নিচে আসার জন্য, এবং এটাও বলে খুবই ইমার্জেন্সি। কিছু সময়ের ব্যবধানে জনি হন্তদন্ত হয়ে নিচে এসে রুনা রুবিকে দেখে অবাক হয়ে যায়। এগিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে ব্যস্ত গলায় জিজ্ঞেস করে,
তোমরা তোমরা এখানে কি করে? মানে কিছু হয়েছে কি? রুবির ফর্সা চেহারায় চোখ মুখ লাল হয়ে আছে, চোখ দুটো ফুলে গেছে, মনে হচ্ছে কেউ কিছু বলেছে বা মেরেছে, যার কারণে কাঁদতে কাঁদতে চোখের এই অবস্থা হয়েছে। জনি ব্যস্ত গলায় আবার বলে, কেউ কিছু বলেছে তোমাদের? চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দুজনকে জিজ্ঞাসা করলাম। এক মিনিট। স্কুল ড্রেস পরা, স্কুলে কিছু হয়েছে? টিচাররা কিছু বলেছে নাকি রাস্তায় কেউ বিরক্ত করেছে? রুবি নাক টানছে বারবার যাতে কান্নার রেশ একটু কমাতে পারে। রুনা স্কুল ব্যাগটা বুকের সাথে আরো চেপে ধরে, রুবির দিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে নেয়। এটা দেখে জনির প্রচুর টেনশন হয়। এই প্রথম তাদের দুজনকে জনি তার অফিসের সামনে আসতে দেখেছে, তাও এভাবে। কোথাও কোনো বিপদের আশঙ্কা নয় তো? ভাবতেই গলা শুকিয়ে আসে জনির। তার প্রাণপ্রিয় বন্ধুর কিছু হয়নি তো? মনে হতেই মস্তিষ্কের চটজলদি উত্তর দিল, সকালে অফিসে এসেই তো কথা হলো। আজ বিকেলে রাফি, জনি এবং জনির বাবা মা সবাই মিলে বিয়ের পাকাপোক্ত কথা বলতে মেয়েদের বাসায় যাবে। রাফিও হ্যাঁ বলে দিয়েছে যে সে যাবে। আর এখন রাফিও তো অফিসে। তাহলে তাহলে রুবি রুনা এই অসময় এমন ভাবে এখানে দেখা করতে এসেছে কেন? বিচলিত হয়ে জনি বলল, কি হলো? দুজনে এভাবে চুপ করে আছো কেন? কি হয়েছে? কিছু বলবে নাকি? ভাইয়া আপনার সাথে একটু জরুরি কথা আছে, একটু সাইডে আসবেন প্লিজ। চলো। ওই তো সামনে আমাদের ক্যান্টিন। চলেন। 4 সিটের একটি টেবিলে তারা তিনজন বসেছে। জনির বিপরীতে রুবি আর রুনা। জনি আগে একটা পানি সাথে বার্গার, চিকেন ফ্রাই, পটেটো স্ন্যাক্স অর্ডার করে। নীরবতা ভেঙে ওয়েটার কিছু সময় পর খাবার দিয়ে গেলে জনি পানির বোতলটা রুবির দিকে এগিয়ে দেয় আর বলে, পানিটা খেয়ে আবার বলো কি হয়েছে? তোমরা এখানে কিভাবে এলে? ভাইয়া এটা পড়ুন। রুনা ব্যাগ থেকে একটা কাগজ বের করে দেয়। ভ্রু কুচকে জনি রুনার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে রুনা রুবির দিকে একবার তাকিয়ে বলল, এখানে লেখা আছে, পড়লে বুঝতে পারবেন। হয়তো মুখে বলতে অস্বস্তি বোধ করছে বলেই তারা দুজন কাগজে লিখে বলার চেষ্টা করছে। এটা ভেবে জনি কাগজটা নিয়ে পড়তে শুরু করে। ভাইয়া, আপনি আমাদের বাসায় আসলে আমার খুব ভালো লাগে। যতক্ষণ আপনি আমাদের বাসায় থাকেন ততক্ষণ আমার বুকের ভিতর ধুক 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 শব্দ করে। আপনার সামনে গেলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, খুব শীত লাগে মনে হয়। শীতকাল আমার পছন্দ নয়, কিন্তু আপনি আসলে যে শীত লাগে সেই শীত আমার খুব ভালো লাগে। আপনার আনা চকলেটের খোসা আমি খুব যত্ন করে রেখে দিই। আমাদের বাসা থেকে আপনি যখন চলে যান, আপনি যে জায়গায় বসে থাকেন, আপনি চলে গেলে আমি সেই জায়গায় অনেকক্ষণ বসে থাকি। আপনার ফোন নাম্বারটা আমি ভাইয়ার কাছ থেকে চুরি করে নিয়েছি, কিন্তু সাহস করে কখনো কল দিতে পারিনি। মম জানতে পারলে বকবে তাই। কিন্তু ভাইয়ার কাছে যখন জানতে পারি আপনার বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছে, তাই আপনি ভাইয়া সবাই মিলে আপনার বিয়ের কথা পাকা করতে যাবেন, এটা জানার পর থেকে আমার কেন জানি খুব কষ্ট হচ্ছে। ক্ষুধা লাগছে না, পড়তেও পারছি না, পড়ার চাপে ঘুমও আসছে না, আর খুব কান্না পাচ্ছে। ইতি, আপনার বন্ধুর বোন। জনি থম মেরে বসে থাকলো, মনে মনে বলল, ভাই দেখে তো চিঠি মনে হলো, কিন্তু এটা কি ধরনের চিঠি? প্রেমপত্র ধরে নেবে নাকি অনুভূতিপত্র? জনি এটা জানে না বা কিছুই বুঝতে পারছে না। রুবি জনির এমন থম মেরে বসে থাকা দেখে এবার যেন কেঁদেই দিবে। মেয়ে হয়েও সে চিঠি লিখেছে, অথচ যাকে নিয়ে লিখেছে তার কোনো ভাবান্তর নেই। বোনের দিকে তাকিয়ে রুনা যখন বুঝতে পারলো তার বোনের এখনই কান্না করে দেবে, তখন ফট করে রুনা জনিকে বলল, ভাইয়া এভাবে চুপ করে থাকবেন না, একটা উত্তর না দিলে কিন্তু আমরা এখানে এভাবে বসে থাকবো। এমনিতেই ভাইয়াকে আপনি এসব বলে দিবেন, তারপর কপালে শনি রবি সব আছে জানি আমি। রুবিকেও অনেক বকবে মা। জনি ফট করে মুখ চেপে হেসে দিল। এমনটা ধারণা তার অনেক আগেই এসেছিল, যদিও সেটিকে ভুল ধারণা বলে সে ইগনোর করেছে এতদিন, কিন্তু আজ সব ধারণা সঠিক করে বের হলো। রুবি আর রুনা দুজনে খুব শান্ত স্বভাবের মেয়ে, দেখতেও মাশাআল্লাহ, তবে বয়সে আর বুদ্ধিতে একদম কাঁচা। রুবি রুনার যে বয়স, এই বয়সে মোহে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। হয়তো এটা রুবির মোহ হতে পারে, কিন্তু মুখে বলে এই মোহের রেশ কাটানো সম্ভব হবে না। সময়ের সাথে সাথে মোহ কেটে যায়, তাই রুবির সময়ের প্রয়োজন। সে সত্যি ভালোবাসে কিনা বা মোহে আটকে আছে কিনা
এটা তাকে জানতে হবে, বুঝতে হবে। যদি এটা রুবির ভালোবাসা হয়, জনি রুবিকে ফিরিয়ে দেবে না, সময় হলে আপন করে নেবে। চেনা জানা মেয়ে জীবনসঙ্গী হলে তাদের আলাদা কোনো মুখোশের দেখা মেলে না। খোলাই বই মতো তাদের চরিত্র মেলানো থাকে সবার সামনে। স্মিত হেসে জনি বলল, বিয়ের জন্য ছুটি চেয়ে দরখাস্ত করতে চেয়েছিলাম, কিন্তু সামনে তো তোমাদের পরীক্ষা, আর পরীক্ষার মাঝে বিয়ের আনন্দ তো আর উপভোগ করতে পারবে না। যাই হোক, তোমাদের জন্য বিয়েটা আমার বুড়ো বয়সে করতে হবে, বুঝতে পেরেছি। খাবারটা শেষ করে বাসায় যেয়ে ভালো করে পড়াশোনা করো, সামনে পরীক্ষা, খুব দ্রুত বড় হতে হবে কিন্তু। অফিস থেকে এইমাত্র ফিরল রাফি। গতকালের ঘটনার পর চুপ হয়ে আছে একদম। সারা রাত ঘুমাতে পারেনি, তবুও টু শব্দও করেনি। মমতা বেগমের আজ শরীরটা খারাপ, প্রেশারটা আজকাল বেশি চাপ দিচ্ছে। ওষুধ খেয়ে তিনি ঘুমিয়ে আছেন। ঘুমানোর আগে মেয়েদের বলেছেন তিনি ঘুমালেন যেন খাবারের জন্য তাকে না ডাকেন, একটু ঘুমের প্রয়োজন তার। তাই যখন উঠবেন তিনি নিজের মতো খেয়ে নেবেন। রুবি রুনা দুই বোন মিলে যা পেরেছে রান্না করেছে। টুসিকে মমতা বেগম করা আদেশ দিয়েছে গেছেন সন্ধ্যায় আজ যেন পড়ায় কোনো গাফিলতি না হয়। মাথা নেড়েই সম্মতি দিয়েছে টুসি যে আজ তার কোনো ভুল হবে না। হবেই বা কেন? মাইনাসে মাইনাসে যে প্লাস হয় সেটা সে প্র্যাকটিক্যালি পরীক্ষা করেছে এবং প্রমাণও পেয়েছে। বরের খারাপ অভ্যাস মাইনাস অর্থাৎ নেগেটিভ করতে তার সাথে খারাপ এবং নেগেটিভ কিছু করতে হবে, তাহলে ভালো কিছু হবে। মানে খারাপে খারাপে ভালো হয়ে যাবে। যেমন মাইনাসে মাইনাসে প্লাস হয়। কাল রাতেই মাইনাসে মাইনাসে প্লাস এই সূত্রটা দারুণ কাজ করেছে। আগে জানলে টুসি আরো আগে এটা আয়ত্তে করে নিত, এমনকি সব কিছুই এই সূত্র প্রয়োগ করত। মনের সুখে টুসি খাতায় কয়েকটা পৃষ্ঠার সূত্রগুলো লিখে ভরে ফেলেছে সন্ধ্যা থেকে। রাফি মমের শরীর খারাপ জেনে নিচে এসে একবার দেখতে আসে মায়ের রুমে। মমতা বেগমের মাথার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও রাফি যখন দেখলো তার মম গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আর মমকে না ডেকে সোজা কিচেনে যায়। বোনদের রান্নায় ব্যস্ত থাকতে দেখে রাফির মুখে হাসি ফুটে উঠল। সুযোগ বুঝে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু আজই এমন সুযোগ পাবে রাফির বিন্দুমাত্র ধারণা ছিল না তাতে। বোনদের রান্না দেখে কথা বলতে বলতে রাফি মরিচের কৌটাটা খুসুরে নিয়ে নিজের রুমে চলে আসে। ছোট্ট একটা পানির পটে অনেকটা মরিচের গুঁড়া 250 মতো পানি নিয়ে রাফি ভালো করে তা ঝাঁকে নিল। পটটা রুমে থাকা ছোট্ট কোল্ড ফ্রিজে রেখে সোজা ওয়াশরুমে গেল। প্রায় 20 মিনিট সময় নিয়ে ফ্রেশ হয়ে এসে একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরে পানির পটটা নিয়ে সোজা টুসির রুমে এসে ভেতর থেকে দরজাটা লক করে দিল। টুসি রাফিকে দরজা লক করতে দেখে রাফির দিকে তাকিয়ে থাকে। যখন বুঝতে পারে রাফির মুখটা অন্য দিনের মতো নয়, বরং হাসি খুশি দেখাচ্ছে, তখন টুসি হাসতে হাসতে বলল, বর, আপনি জানেন আজ আমি আপনার দেওয়ার সূত্রগুলো একদম বুঝে বুঝে মুখস্থ করে ফেলেছি। আজ একটু ভুল হবে না আবার। আমি সন্ধ্যা থেকে লিখে লিখে খাতার পৃষ্ঠা প্রায় শেষ করে ফেলেছি। রিয়েলি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাছাড়া তো বড় কাণ্ড করে আজ যে সব কিছু পড়েই দম নিবে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমি জানতাম আজ তুমি খুব সুন্দর করে পড়া করবে। এই তো তোমার জন্য স্পেশাল কিছু নিয়ে এসেছি, স্পেশালি তোমার জন্য। টুসি তার জন্য তার বর স্পেশাল কিছু এনেছে শুনে খুশিতে গদগদ হয়ে যায়। একটা সূত্র প্রয়োগ করেই তার বরটা এত ভালো হয়ে যাবে সে তো জানতোই না। ইস, এই শাশুড়িটা আগে কেন এভাবে বোঝালো না তাকে? কঠোর জবাব দিতে হবে না তাকে? আরো আগে এভাবে বোঝালে তাকে এত বকা বা রাগ দেখতে হতো না। এবার থেকে সব প্রকার সূত্র সে তার বরের উপর প্রয়োগ করবে। এসব ভাবনার মাঝে রাফি টুসির কাছে এগিয়ে এসে পটের মুখ খুলে আচানক টুসির মুখ চেপে ধরে পটের মুখ টুসির মুখে পুরে দিল। কিছু না বুঝে উঠতে পেরে টুসি দিশাহারা টক টক করে গিলতে থাকলো মরিচ গুঁড়ার পানি। 2-3 ঢোক গিলে নেওয়ার পর যখন বুঝতে পারে তাকে কি খাওয়ানো হচ্ছে, তখন ছটফট শুরু করে দেয়। রাফি টুসিকে ঘুরিয়ে শক্ত করে নিজের সাথে চেপে ধরে। টুসিকে সবটা পানি খাইয়ে ছাড়লো। সবটা দ্রুত খেতে না পারাই মুখের চারপাশ দিয়ে উবুথুবু হয়ে মরিচ গুঁড়ার পানি পড়ে গলা বেয়ে জামার ভিতর ঢুকে যাচ্ছে। টুসির কাশি উঠে বিষম লাগতে শুরু করলে রাফি টুসিকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে টুসি 2 হাত ধেয়ে গলা খামচে ধরে কাশতে থাকে। কাশতে কাশতে কান্নাও করছে। এটা দেখে রাফি দাঁতে দাঁত চেপে বলল, আমার বাহির ঘর জ্বালিয়েছ, আমি কিচ্ছু বলিনি।
এবার তোমার ভেতর জ্বালিয়ে আমার ক্ষততে মলম লাগিয়ে তা আমি নিরাময় করে নিলাম। এরপর থেকে আমার সাথে এমন কিছু করার কথা ভাবলে অনেক অনেক বেশি পস্তাতে হবে। আর তোমার গলার আওয়াজ যদি এখন নিচে যায়, আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। টুসি উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে দুই হাত দিয়ে গলা খামচে ধরে কাঁদতে থাকে। মস্তিষ্কের ভিতর কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে এমন মনে হচ্ছে টুসির। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, নাক দিয়ে কাঁচা পানি ঝাড়ছে, চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে। নাক টেনে হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছছে। একটু পানি চাইবে রাফির কাছে, এতটুকু বোধ শক্তিও যেন নেই। ভয়, এমনকি ভয় শব্দ করে কাঁদা তো দূর, টুর শব্দ পর্যন্ত করতে পারছে না। গুংড়িয়ে কাঁদতে কাঁদতে হিঁচিয়ে উঠছে। চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হয়েছে টুসির। রাফি টেবিলের উপর থেকে জগটা এনে টুসিকে দিতেই ছো মেরে জগটা নিয়ে পানি খেতে থাকে। টুসি এমনভাবে পানি খায় যা মুখের থেকে পানি বাইরে বেশি পড়ছে। জগের পানি শেষ হলেই টুসি দু হাত দিয়ে কান মুখ চেপে ধরে ওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে গুঁড়িয়ে কাঁদতে থাকে। এটা দেখে রাফি কিছুটা বিদ্রুপ করে বের হয়ে আসে রুম থেকে। বাইরে থেকে দরজাটা লক করে সোজা নিচে কিচেনে আসে রাফি। রুবি রুনা কুটনো কাটা বাটনা বাটা এসব নিয়ে ব্যস্ত। রান্না বসিয়েছে মাত্র। রাফি এসে সোজা রান্না থামানোর জন্য বলল, এগুলো সব ফ্রিজে রেখে দে, সকালে রান্না করিস। এখন হাত মুখ ধুয়ে সোজা পড়তে বস যা। কিন্তু এগুলো ফ্রিজে রেখে দিলে রাতে খাবো কি? আর মম উঠেই বা কি খাবেন? সেসব চিন্তা তোকে করতে হবে না, আমি রেস্টুরেন্ট থেকে সবার জন্য খাবার নিয়ে আসছি। তোরা উপরে গিয়ে পড়তে বস। রুবি রুনা মাথা নেড়ে সম্মতি দিয়ে উঠে দাঁড়াতে রাফি বলল, আর হ্যাঁ, টুসির রুমে যাওয়ার দরকার নেই এখন, ওকে অনেক পড়া দিয়ে এসেছি। তোরা গেলে গল্প করতে বসে যাবে, পড়া আর হবে না। আমি এসেই পড়া ধরবো, তাই ওকে ডিস্টার্ব করবি না। সোজা নিজেদের রুমে যেয়ে পড়তে বসবি। ঠিক আছে ভাইয়া, রুনা বলল। প্রায় 30 মিনিট পর 5 প্যাকেট কাচি আর 5টা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসে রাফি ডাইনিং টেবিলের উপর রাখে। মমতা বেগমের রুমে একবার উকি দিয়ে রাফি দেখে আসে তার মম উঠেছে কিনা। মিনিট খানিক সময় দাঁড়িয়ে থাকার পর রাফি বুঝতে পারল তার মম গাঢ়ভাবে ঘুমিয়ে আছেন। তার মমের ঘুম এতটা ঘন নয় যেভাবে তিনি আজ ঘুমিয়ে আছেন। তার রুমে কেউ আসলে কিভাবে যেন সে টের পেয়ে যায়, অথচ আজ হয়তো ওষুধ সেবন করায় ঘুমটা এত গভীর হচ্ছে। রাফি কতবার মমকে বলেছে, মম তুমি এবার অন্তত অবসর হও, এত সংসারের প্রেশার নিও না। কিন্তু কে শোনে কার কথা? যদিও রাফি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, তবে এই সংসারের দায়িত্ব সে অনায়াসে নিতে পারবে। প্রয়োজনে আরো বেশি পরিশ্রম করবে তবু। কিন্তু মমতা বেগমের একটাই কথা, তিনি একজন দায়িত্ববান মা। যখন 3 সন্তান ছোট ছিল, তাদের দায়িত্ব ভরণপোষণ একা হাতেই সামলিয়েছেন তিনি। কতটা স্ট্রাগল করতে হয়েছে তিনি 3 সন্তানকে সুশিক্ষায় মানুষ করতে, একমাত্র তিনিই জানেন। সংসার, বাচ্চা কাচ্চাদের স্কুল, প্রাইভেটের পড়া, ছেলের কলেজ, বাসার কাজ সব করেছেন। একটি কাজের জন্য কখনো কারোর প্রয়োজন হয়নি তার। জীবন যুদ্ধে কত বাধা এসেছে, সবকিছু তোয়াক্কা করে তিনি আজ এই পর্যন্ত এসেছেন। তাছাড়া ওই নারী সংস্থায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করতে করতে গভীরভাবে জড়িয়ে গেছেন তাদের। চাইলেও যেন মন ছাই দেয় না এসব থেকে বিরত থাকতে। যতদিন শরীরে জোর আছে ততদিন তিনি এই কাজ থেকে দূরে থাকবেন না। তাছাড়া ছেলের ঘাড়ে গোটা সংসার চাপিয়ে দিয়ে তিনি বাড়িতে বসে নিশ্চিন্তে শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া করবেন এমন মা তিনি নন। ছেলের জীবনেও শখ আহ্লাদ সব আছে। সারা দিন ব্যস্ত সময় পার করার পর ছেলেরও প্রয়োজনীয় একটু আনন্দ করার, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার। তাই তো ছেলেকে কখনো ওভারটাইম কাজ করতে দেন না। তিনি আছেন তো, তাহলে কেন ছেলের ঘাড়ে গোটা সংসারের দায়িত্ব চাপিয়ে তিনি এই বয়সে এসে বোঝা হয়ে থাকবেন? না, এমন মম তিনি নন। আল্লাহ দিলে জীবন তো এখনো পড়ে আছে, তাই যতদিন সম্ভব তিনি এই কাজ ছাড়বেন না। পুরনো কথা মনে হতেই একটা হতাশ দীর্ঘশ্বাস ছাড়ল রাফি। একজন সচেতন বুঝবান মানুষ হয়েও কি করে তার মম একটা এমন অবুঝ একটা মেয়ের সাথে তার জীবন জুড়ে দিল, রাফির মাথায় আসে না। 1 প্যাকেট খাবার, একটা পানি আর জগ ভরে পানি রুমে রেখে দরজা হালকা ভিড়িয়ে দিয়ে রাফি বাকি খাবার নিয়ে উপরে চলে আসে। রুবি রুনা রুমে এসে তাদের 2 প্যাকেট খাবার পানি দিয়ে বলে,
নিচে যাওয়ার দরকার নেই, এখানে বসেই খাবার খেয়ে নে, একটুও সময় নষ্ট করবি না। খাবার খেয়ে আর একটু পড়তে বসে সোজা ঘুমিয়ে যাবি। আমি মমের ঘরে খাবার দিয়ে আসছি। মাথা নেড়ে সম্মতি জানায় রবি রুনা দুজনে। রাফি অবশিষ্ট 2 প্যাকেট খাবার নিয়ে টুসির রুমে যায়। রুমের চারদিকে চোখ বুলালেও কোথাও টুসিকে দেখতে পায় না রাফি। ওয়াশরুমের দরজা খোলা এবং ভিতর থেকে পানির শব্দ শুনতে পেয়ে খাবার টেবিলের উপর রেখে এগিয়ে যায় ওয়াশরুমের সামনে। টুসি পানি ভরা বালতির মধ্যে একবার নিজের মুখটা চুপিয়ে রাখছে আর উঠাচ্ছে, জিহ্বা বের করে হাঁপাচ্ছে। রাফির এবার বেশ খারাপ লাগে। অজান্তে বাচ্চা মেয়েটার সাথে অতিরিক্ত করে ফেলেছে হয়তো। একটু খারাপ লাগে, তাই একটা টাওয়েল এনে টুসির দিকে ছুঁড়ে মেরে বলল। মাথাটা মুছে বাইরে বেরিয়ে এসো। টুসি মুখ তুলে দরজাতে রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে এক প্রকার হাঁপ থামিয়ে নাক টেনে বলল, বর, মরিচে এত ঝাল কেন বর? আমি আপনার বিছানায় যে মরিচের গুঁড়া দিয়েছি তাতে এত ঝাল ছিল না, বিশ্বাস করুন। রাফি এবার বেশ তেতে উঠল। গাধার মতো কথাবার্তা আর কতক্ষণ সহ্য করা যায়? মরিচের ঝাঁজ নয়তো কি মিষ্টি থাকে? আবার কত সুন্দর করে বলছে আপনার বিছানায় যেই মরিচের গুঁড়া দিয়েছি তাতে এত ঝাল ছিল না। গাধা কোথাকার! ঝাল তুই কি খেয়ে দেখেছিস? আর মরিচ সে কি কিনে এনেছে যে ঝালের পরিমাণটা আলাদা আলাদা হবে? তাই রেগে দাঁতে দাঁত চেপে রাফি বলল, এই মেয়ে, ঠাটিয়ে এমন এক থাপ্পড় দিব সব কটা দাঁত পড়ে যাবে। মরিচের ঝাল থাকে না তাহলে কি মিষ্টি থাকে? বলতি কোথাকার, মাথায় কি কোনো বুদ্ধি হবে না? ধমক দিয়ে বলল রাফি। বুদ্ধি আছে তো বর, কিন্তু আমি আর কোনোদিন মাইনাসে মাইনাসে প্লাস করব না। মাইনাসে মাইনাসে ওভার মাইনাস হই আমি, বুঝে গেছি। মানে? হ্যাঁ মেয়ে, এই মাইনাসে প্লাসের সাথে ঝালের কি সম্পর্ক? মাথাটা গেছে একেবারে নাকি? বোধ শক্তি সব পানির সাথে মিশিয়ে দিচ্ছিস এখানে বসে। বেরিয়ে আয়, তোর মাথা ফাটিয়ে আজ দেখবো মগজে বিন্দু পরিমাণ খিলুর ছিটে ফোটা আছে কিনা। না, এখন বের হব না আমি, আর একটু থাকি না। বর, খুব জ্বলছে গলা, কান কেমন হচ্ছে, জামার ভেতরেও জ্বলছে। শুধু তো জ্বলছে, এখন বের না হলে তোকে জ্বালিয়ে দিব একদম। বের হ, বের হ বলছি। বর, আমার জামা। 10 মিনিট, মাত্র 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে বের হবি, নয়তো তুলে নিয়ে ছাদ থেকে ফেলে দিব বলে দিলাম। 10 মিনিটে মানুষ কি করে গোসল করে বর? আমি তো বাথরুমে গেলেও। রাফির চোখ রাঙানো দেখে বাকিটুকু বলতে পারলাম না। আমি এত তাড়াতাড়ি গোসল করতে পারবো না বর। তোকে আজকে আমি পারবো বর, আমি পারবো। আমি 10 মিনিটে গোসল করতে পারবো, কিন্তু বুঝবো কি করে 10 মিনিট হয়েছে কিনা? আপনি এখানেই দাঁড়ান, 10 মিনিট হবার আগে আমাকে বলবেন, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। হোয়াট ননসেন্স! আমি বাথরুমের সামনে দাঁড়িয়ে তোমাকে পাহারা দিব? আমাকে কি তোমার বডিগার্ড মনে হয়? স্টুপিড! তাহলে দেয়াল থেকে ঘড়িটা পেরে নিন। ধারা। রাফিকে তেড়ে আসতে দেখে টুসি ফট করে বাথরুমের দরজাটা লাগিয়ে দিল ভিতর থেকে। মুখের উপর দরজাই ভাবে বন্ধ করায় আরো এক ঝাঁক বকা দিয়ে ক্ষান্ত হলো রাফি, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। এই ফাঁকে রাফি নিজের ঘরের থেকে ছোট্ট কোল্ড ফ্রিজ থেকে একটা ফ্রিজে একটা আইসক্রিম নিয়ে আসে টুসির জন্য। মেয়েটার এমন অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে রাফির। রাগের বশে সেও এমন এক কাণ্ড করে বসবে বুঝতে পারেনি। অতিরিক্ত খারাপ লাগার পরও রাফির মস্তিষ্ক বলছে ঠিক হয়েছে। একটু আগে যে মেয়েটার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তবু বিন্দুমাত্র হেলদোল নেই এই বিচ্ছু মেয়েটার মাঝে। সমানে মুখের বুলি ফুটে চলেছে। 9 মিনিটের মাথায় টুসি ওয়াশরুম থেকে বের হয়। রাফি হাত করে দেখছিল তখন। টুসির চোখ মুখ লাল হয়ে গেছে, ঠোঁট দুটো ফুলে উঠেছে। এটা দেখে রাফি বলল, আইসক্রিমটুকু শেষ করে প্যাকেটের খাবারটুকু খেয়ে নাও, দেখো ভালো লাগবে একটু। টুসি মাথা কাট করে ঠিক আছে বোঝালো। ফ্রিজে আনা আইসক্রিম শেষ করে প্যাকেটের দিকে তাকিয়ে রাফিকে জিজ্ঞেস করলো, এতে কি আছে বর? কত সুন্দর গন্ধ আসছে, আমি একটু খুলে দেখবো? প্যাকেট ধরে খেতে বলেছি আমি তোমাকে। আচ্ছা, প্যাকেট খুলে দেখবে তারপর না খাবে? ইডিয়েট একটা। টুসি প্যাকেট খুলে বড় মাংসের টুকরো, ডিম, সালাদ দেখে খুশিতে বাকবাকুম হয়ে যায়। এই বয়সটা এমন, মাংস পেলে আর কিচ্ছু লাগে না। টুসির অবস্থাও তাই। ডিমটা তুলে এক গালে টকবক করে খেয়ে নেয়। তারপর রাফিকে বলে, এই বর, এই 2 প্যাকেটই আমার জন্য? রাফির চোখে মুখে সিরিয়াস ভাব এনে ব্রু কুঁচকে মনে মনে ভাবে, বলে কি মেয়েটা, এইটুকু একটা মেয়ে ফুল 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি খেতে পারবে? সিরিয়াসলি? ফুল প্লেট কাচ্ছি এখানে খেতে পারবে 2 প্যাকেটেই?
খুব পারবো। এখন এটা খাবো, 1 ঘন্টা পর আর 1 প্যাকেট খাবো। এখনই খেতে পারতাম বর, কিন্তু অনেক পানি খেয়ে ফেলেছি, এর জন্য এখন খেতে পারবো না। মানে এইটুকু পেটে এত খাবার কেমনে ধরবে এই মেয়ের? মানে ওটা পেট না পোটলা? রাফির মাথায় আসছে না। কৌতূহলটুকু নিজের মধ্যে রেখে রাফি বলল, ঠিক আছে, খেতে পারলে খাও, সমস্যা নেই। পেট খারাপ না করলেই হলো। আমি মেডিসিন এনেছি, খাবার পর খেয়ে নিও। আচ্ছা বর, ওই সব ঔষধ মৌষধ আমি খেয়ে নিব। আপনি এবার আপনার ঘরে যান, আজকে আর পড়তে বসবো না। লোভাতো দৃষ্টি প্যাকেটে রেখে বলল, আমি খাবো এখন। আপনি যেভাবে তাকিয়ে আছেন আমার পেট ফুলবে। রাতটা রাফি না খেয়েই পার হলো। এমন বিচ্ছু মেয়ে সে জীবনে দুটো দেখেনি। খাবারগুলো সে এনেছে, অথচ তাকে কথা শোনাচ্ছে এই মেয়েটা। ভাবা যায় কি সাংঘাতিক বিচ্ছু এই মেয়ে। কেটে গেছে আরো কয়েকটা দিন। অফিসের কিছু কাজ বেড়ে যায় রাফির, তাই তো তার কিছু কপি নিয়ে বাসায় ফিরে আসে রাফি। সন্ধ্যার পর যখন টুসিকে পড়াবে, তখন সেই ফাঁকে ফাঁকে রাফি নিজের কাজটা করে নেবে এটা ভাবে। টুসি সেদিনের পর থেকে নিজের পড়ার প্রতি দৃঢ় হয়। এর পিছনেও যথেষ্ট কারণ আছে। প্রতিনিয়ত তার জন্য সহজ সহজ শাস্তি বরাদ্দ করে রেখেছে রাফি। যদিও রাফির কাছে শাস্তিটা সহজ, তবে টুসির কাছে তার উল্টোটাই। পড়া না পারলে লজ্জা দেওয়ার জন্য সবাইকে কান ধরানো হয়। কিন্তু এই মেয়ের মাঝে যে লজ্জার লও নেই, তা রাফির বুঝতে খুব বেশি একটা সময় নেয়নি। কারণ রাফি টুসিকে কান ধরে দাঁড় করিয়ে রাখার পর কানে আঙ্গুল দিয়ে আয়েশ করে চুলকাতে থাকে এই মেয়ে, যেন তাকে কান চুলকানোর প্র্যাকটিস করতে দাঁড় করানো হয়েছে। এটা দেখে রাফি যখন ধমক দেয়, তখন আবার টুসি চোখ বন্ধ করে কান ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে কখনো বা ঘুমিয়ে পড়ে পিছনের ওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রাফি টুসির দিকে তাকাতেই যখন দেখে টুসি দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে গেছে, রাফির ধমকের শব্দটা পুরোপুরি মুখ থেকে বের হওয়ার আগে ধপাস করে টুসি নিচে পড়ে যায়। এমনটা একদিন নয়, পরপর 2 দিন হয়েছে। তাই রাফি কান ধরে দাঁড় করিয়ে রাখার চেঞ্জ করে টুসির 2 হাত মেলে 1 পা উঁচু করে ঈগলের পাখির মতো দাঁড় করিয়ে রাখে। এতে করে লজ্জা নয়, কষ্টটা দিয়ে টুসি থেকে পড়া আদায় করে নেয় রাফি। প্রথম কয়েক মিনিট টুসির এই শাস্তিটা মজার মনে হলেও যখন 2 হাত সহ 1 পা অবশ্যই আসে, চাইলেও হাতটা একটু নামানো তো দূর, নড়াতেও দেয় না রাফি। 1 পায়ে ভর দিয়ে অনেকক্ষণ দাঁড় করানোর ফলে পাটা অসাড় হয়ে আসে। তা একটু ঘুরিয়ে অন্য পা ফেলতে চাইলেও রাফি ফেলতে দেয় না। কিছু থেকেই কিছু ভুল হলেই পুরোটা সময় দাঁড়িয়ে থেকে পড়তে হয়। হাতের রেখা সুন্দর না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে পুরো পড়াটা 1 হাতের ওপর লিখে রেখে অন্য হাত দিয়ে লিখতে হয়। এতে করে হাতে লেখা আরো অসুন্দর হয়। রাফি তখন আবারও লিখতে দেয়। এমন সব শাস্তি ভোগ করতে করতে এক প্রকার কান্না করে দেয় টুসি। কান্না করেও খুব বেশি একটা লাভ করতে পারে না টুসি। মমতা বেগম টুসির কাছে এসে কিছু বলতে গেলেই রাফি সাফ সাফ বলে দেয়, যদি তিনি এই বিষয়ে কথা বলেন তাহলে রাফি টুসিকে পড়াতে পারবে না। তখন থেকেই টুসি পণ করে নেয় সে এবার থেকে প্রতিদিনের পড়া প্রতিদিন করবে। গতকাল রাতে টুসি, রুবি, রুনা 3 জন মিলে রাতে পড়ার পর 3.5 ঘন্টা ধরে হরর মুভি দেখেছে। হরর মুভি দেখার পর রুবি, রুনা ভয়ে সে যা নাজেহাল অবস্থা, এটা দেখে টুসি মিটপিটিয়ে সে কি হাসি। সব মিলিয়ে টুসি সারা রাত সে ধ্যানে মগ্ন হয়ে আছে আর পড়ায় মন বসাতে পারেনি। ফলস্বরূপ রাফির দেওয়া পড়াটাও আজ মুখস্থ করতে পারেনি। সন্ধ্যা থেকে হাত পা ঠান্ডা হয়ে আসছে টুসির, না পড়া পারার ভয়। বিকাল থেকে অনেক চেষ্টা করেছিল নিজে পড়া মুখস্থ করার, কিন্তু যখনই পড়ায় মনোযোগ দিয়েছে তখনই রাতে রুবি আর রুনার ভয় করা পাগলামিগুলোর কথা মনে পড়তেই একা একা খিলখিল করে হাসতে হাসতে একা একাই পেট ব্যথা করে ফেলেছে। ছোটবেলা থেকে টুসি বেশ সাহস করে এমন ভূতের অনেক ছবি দেখেছে পরিবারের সাথে। তখন টুসি ভয় পেলেই তার দাদি তাকে সুন্দর করে বোঝাতো, টিভিতে যেগুলো দেখায় সেগুলো মানুষের অভিনয় করে, বাস্তবে ভূত হয় না, তবে জিন হয় আর শয়তান মানুষই হয়, এবং তারাও দেখতে অবিকল মানুষের মতো। তাই এসব টিভিতে যা দেখায় তা দেখে ভয় পেতে হয় না। হরর মুভি দেখার পর টুসির দাদির বলা কথা মনে পড়ে যায়, তাই খুব বেশি একটা সে ভয় পায়নি। কিন্তু সেদিন বিশাল বড় মাঠে সে একা থাকায় টিভিতে দেখা ভূত সত্যি হয় বলে মনে হয়েছিল টুসির কাছে। তাই তো ভীষণ ভয় পেয়ে যেভাবে পেরেছে সেভাবেই ছুটেছিল।
ভূত জিন সে দেখেনি, তবে মানুষরূপী শয়তান দেখেছিল। রাফি সন্ধ্যার পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে টুসিকে পড়াতে টুসির রুমে আসে। এসে রোজকার মতো টুসিকে রিডিং টেবিলে বসে থাকতে দেখে লম্বা পায়ে এসে সেও পাশের চেয়ার টেনে বসে। আগামীকাল অফিসের একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের জন্য কিছু ফাইল ঘাটাঘাটি করে দেখতে হবে। খুব সিরিয়াস ভাব নিয়ে টুসিকে লেখা দিয়ে সেটাই করে রাফি। রাফি সিরিয়াস ভাব দেখে টুসি কিছুই ঠাড় করতে পারলো না যে রাফি রেগে আছে নাকি ভালো মুডে আছে। তবে টুসি খুব ভালো করে জানে তার বর যে মুডেই থাকুক না কেন তাকে ছাড়টার পাত্র সে নয়। কিন্তু আজ যে সে না করছে পড়া, না করেছে লেখা, তাই শাস্তিটা অন্য দিনের তুলনায় কি হবে টুসি বুঝতে পারছে না। তাই শাস্তি পাওয়ার ভয় থরথর করে কাঁপতে থাকে টুসি। রাফি ল্যাপটপটা বের করে টুসিকে একটা প্যারাগ্রাফ, কিছু অঙ্ক লিখতে দিয়ে নিজের কাজ করতে থাকে। মিনিট 5 পর টুসি বলে, এই যে বর, আমি একটু ওয়াশরুমে যাই, আসলে আমার না রাফি চোখ খিঁচে তাকায় টুসির দিকে। বাথরুমে যাবে বললেই হয়, কি করতে যাবে সে কি জিজ্ঞেস করেছে? স্টুপিড কোথাকার, মনে মনে বলল। রাফির এমন চাহনি দেখে টুসি ফট করে বলে, এক্ষুনি চলে আসবো বর, এক্ষুনি মানে যাবো আর আসবো। চিবিয়ে চিবিয়ে বলল রাফি। রাফির ফাইল চেক করা শেষ প্রায়। রাফি এতক্ষণ নিজের কাছে এতটাই মগ্ন ছিল যে সময় পেরিয়ে রাত 9টার ঘরে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে রাফি এতক্ষণ খেয়ালই করেনি। সামনে তাকিয়ে টুসির খাতা চাইবে তখনই খেয়াল করে টুসি সেখানে নেই। অবাক হয়ে যায় রাফি। আবার ওয়াশরুমে গেছে, একবার বলবে না? মেয়েটার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। মনে মনে এক ঝাঁক বকা দিল রাফি টুসিকে। ল্যাপটপ বন্ধ করে টুসির খাতা হাতে নিয়ে দেখে পুরো খাতায় পৃষ্ঠা শূন্য, মানে কিছুই লেখা নেই। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:22 বাজে গেছে। সে যখন এই রুমে আসে তখন ঘড়িতে 7:22 বেজেছিল, আর এখন 9+। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে এখনো দরজাটা ভিতর থেকে লাগানো। তাহলে কি মেয়েটা এখনো ওয়াশরুম থেকে বের হয়নি? কিছু হলো নাকি আবার মেয়েটার? রাফি চিন্তায় পড়ে যায়। উঁচু গলায় ডাক দিল রাফি টুসিকে। এই মেয়ে এতক্ষণ লাগে বাথরুম। ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। এটা দেখে রাফি আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? এমনি সময় তো মুখ থেকে খই ফুটতেই থাকে, এখন কি হলো? তবুও কোনো উত্তর এলো না। রাফি এবার বেশ চিন্তায় পড়ল। এমন চুপ করে থাকার মেয়ে তো সে নয়। ওয়াশরুমের সামনে যেয়ে রাফি দরজায় 2বার টোকা দিল। অমনি ভিতর থেকে কিছু পড়ার শব্দ এলো। রাফি দরজা খুলবে কি খুলবে না দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। দ্রুত রুবিকে ডাক দিবে। বুঝতে পারে তারা 2 বোন কেউই উপরে নেই, সবাই নিচে। উপর থেকে নিচে রাফি ঝুঁকে তার মমকে ডাক দেয়। মমতা বেগম সহ রাফি, রুবি, রুনা সবাই দ্রুত উপরে আসে। সহসাই বিচলিত হয়ে মমতা বেগম টুসির দরজায় টোকা দেয়। তখনই ভিতর থেকে আওয়াজ আসে, শাশুড়ি, আমার বরটা কি চলে গেছে? মমতা বেগম মুহূর্তেই থমকে যায়। কণ্ঠস্বর শুনে বুঝতে পারলেন তিনি যে টুসি ঠিক আছে, কিন্তু রাফি এখানে আছে কিনা জানতে চাইছে কেন তিনি বুঝতে পারছেন না। ফট করে রাফির দিকে তাকিয়ে মমতা বেগম চোখের ইশারায় জানতে চাইল কি হয়েছে। রাফি মুখটা হালকা নেড়ে বুঝালো যে কিছু হয়নি তো। শাশুড়ি, তুমি কথা বলছো না কেন? আমার বরটা কি চলে গেছে? এক্ষুনি চলে গেলেই আমি দরজাটা খুলবো, নয়তো আমি আজকে সারা রাতেও দরজা খুলবো না। রাফি কটমট করে তাকিয়ে মমতা বেগমের দিকে। মমতা বেগম অসহায় মুখ করে তাকায় রাফির দিকে। রাফি এগিয়ে এসে দরজায় হাত দিতেই মমতা বেগম রাফির হাত ধরে থামিয়ে দেয়। চোখে বলে, আমি দেখছি। তারপর আস্তে করে দরজাতে শব্দ করে মমতা বেগম বলেন, কি হয়েছে মা? বাইরে এসো, আমাকে খুলে বলো সব। আদর মাখা কণ্ঠে বলল মমতা বেগম। আসলে শাশুড়ি, হয়েছে কি, গতকাল রাতে আমি আর আপুরা 3 জন মিলে ভূতের ছবি দেখেছিলাম। এখন পড়তে বসলেই শুধু সেই সিনটা চোখের সামনে ভেসে উঠছে। আর আপুরা যে ভাবে ভয় পাচ্ছিল তা কিন্তু দেখার মতো ছিল শাশুড়ি। কিন্তু এখন কি হয়েছে জানো শাশুড়ি, আমি এত চেষ্টা করলাম, পড়াটা কিছুতেই মুখস্থ করতে পারলাম না সেই বিকেল থেকে। আর আমার ওই পচা বরটা পড়া না পারলে আমাকে আস্ত রাখবে না আমি জানি, তাই ভয়ে আমি বাথরুমে লুকিয়ে আছি। এবার বলো তো আমার বরটা চলে গেছে কিনা? রুবি রুনার চোখ দুটো বড় বড় হয়ে যায়। দুজন একে অপরের চোখের দিকে তাকায়। তারা 3 জন বিকেলে টিভিতে দেখছিল ছবিটির অ্যাড। কিন্তু রাত জেগে এমন ভূতের ছবি তার মম দেখতে দিবে না কিছুতেই। তাই মমকে না জানিয়েই তারা 3 জন আস্তে করে টিভি সাউন্ড স্লো করে মুভিটা এক প্রকার চুরি করে দেখেছে। আজকাল মমতা বেগমের
প্রেশার বাড়তি থাকার রোজ রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যায়, যার কারণে তিনি অন্য দিনের মতো গভীর রাতে উঠে বাচ্চাদের রুমে যেতে পারেন না। এই সুযোগে তারা তিনজন ছবিটি দেখতে পায়। পই পই করে রুবি রুনা টুসিকে নিষেধ করেছে যেন এই রাত জেগে ছবি দেখার কথা কাউকে না বলে, কিন্তু এই মেয়ে যে এই ছবি দেখতে যে পড়াশোনার লাটে উঠাবে তার বিন্দুমাত্র ধারণা তাদের ছিল না। ভাইয়ের কাছে পড়া না পারলে ভয়ে সে যে সব গটগট করে মুখ থেকে বলে দিবে, এটা তারা একেবারেই বুঝতে পারেনি। ভাইয়ের দিকে তাকাতেই রুবি রুনার গলা শুকিয়ে আসে। রাফি গোপরা সাপের মতো ফুঁসছে। মমতা বেগম বিষয়টা বুঝতে পেরে রুবি রুনাকে চোখের ইশারায় চলে যেতে বলে। তৎক্ষণাৎ তারা দুজন টুসির রুম থেকে নিজেদের রুমে চলে যায়। এটা দেখে রাফি তেজে উঠে বলে, মম, এবার কি বলবে তুমি? সারাটা দিন এত পরিশ্রম করে এসে রাতে একটু নিজের মতো করে থাকতে চাই, কিন্তু না, পড়ালেখাকে সিরিয়াসলি নিতে হয়। সেটাই ও বুঝে না মম। এতটা সময় দিচ্ছি আমি ওকে, কিন্তু কিছুতেই ওর খেয়ালিপনাগুলো আমি বন্ধ করতে পারছি না। তার উপর ওর বক বক আমার মাথা খারাপ করে দেয়। তোমার কি মনে হয় আমার মূল্যবান সময়টুকু নষ্ট করে আমি এই গাধীটাকে মানুষ করতে পারবো? রাফি ও বাচ্চা মানুষ, ওকে ওর মতো করে বোঝাতে হবে তোমায়। ওর ক্ষমতা 5 কেজি বহন করা, তুমি ওর কাঁধে 7 কেজি তুলে দিলে ও কি পারবে এতটা সামলাতে? বরং ওকে সময় দিতে হবে, শেখাতে হবে, চর্চা করাতে হবে। মম, ও বাচ্চা, তাহলে থাকতে দাও না ওকে বাচ্চাদের মতো করে থাকতে। তুমি বা কেন ওকে বড় করতে চাইছো? রাফি, আমার মনে হচ্ছে বাচ্চা নয়, বাচ্চা তো তুমি। অতটুকু একটা মেয়েকে তাও তো চেষ্টা করছে, কিন্তু তুমি পণ করে বসে আছো, ওর দ্বারা কিচ্ছুই হবে না। একবার ভালোবেসে ওকে বুঝিয়ে চেষ্টা তো করে দেখো।